আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস দুটো দুই জিনিস। আদর্শ গ্যাস বলে আসলে মানে কোনো গ্যাস নাই, এটাকে বলা হয় একটা কাল্পনিক গ্যাস। আর রিয়েল গ্যাস তো আমরা বুঝতেই পারতেছি, যেটা বাস্তবে আমরা পাই। তো আদর্শ গ্যাস হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য হওয়া লাগবে, যেগুলো না হলে আদর্শ গ্যাস বলা যাচ্ছে না। যেমন আমি যদি বলি একটা কাল্পনিক মানুষ, যে একটা আদর্শ মানুষ, তার কি কি গুণ থাকা দরকার, সেটা একটা কল্পনার মধ্যে আমি ভাববো যে তার এই গুণগুলো থাকা দরকার, তাহলে সে একজন পারফেক্ট ম্যান। কিন্তু বাস্তবে আসলে পারফেক্ট ম্যান পাওয়া যায় না। আল্লাহ যাদেরকে বানাইছেন নবী, তারা ছিলেন, কিন্তু এখন আমরা তো এত পারফেক্ট না। সো এটাই এখন আমরা দেখবো যে কাল্পনিকভাবে যে গ্যাসগুলো আমরা পাই তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস, আর যেটা নাকি বাস্তবে পাই তাদেরকেই বলা হয় বাস্তব গ্যাস। তো এখানে কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ধরো, আদর্শ গ্যাস হতে হলে তার আন্তঃআণবিক আকর্ষণ বল থাকা যাবে না। অর্থাৎ যদি আমি একটা সিলিন্ডারে গ্যাস নেই, গ্যাসীয় অণুগুলা যদি নেওয়া হয়, তাহলে সেই অণুগুলার মাঝে কোনো আকর্ষণ থাকতে পারবে না। কিন্তু বাস্তব গ্যাসে অবশ্যই আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে। কেননা একটা অণুকে আমরা যখন নাকি তাপমাত্রা কমিয়ে প্রচন্ড চাপ দেই, তখন একটা সময় সে লিকুইফাইড হয়, সে তরল হয়। আবার আরো বেশি যদি তাপমাত্রা কমানো হয়, চাপ বাড়ানো হয়, তাহলে সে কঠিনও হয়। অতএব আন্তঃআণবিক আকর্ষণ বল বাস্তব গ্যাসে অবশ্যই থাকবে। কিন্তু আদর্শ গ্যাসে এটা ধরে নেওয়া হয় যে অণুর মধ্যে পারস্পরিক কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল বা বিকর্ষণ বল নেই। তারপরে যেটা আমরা দেখবো যে একটা অণুর আয়তন, যেটা আমরা জানি যে একটা যে কোনো পাত্রে কোনো একটা গ্যাসকে যদি আমরা নিই, ওই পাত্রের আয়তনকে গ্যাস দখল করে। গ্যাসের নিজস্ব আয়তন আমরা ওইটাই ধরি যেটা পাত্রে দেওয়া হয়। কিন্তু গ্যাসের যে নিজস্ব একটা অণু, সিঙ্গেল একটা মলিকিউল, এই মলিকিউল যে একটা আয়তন, এটা যে একটা আয়তন আছে, সেটাকে আমরা গণায় ধরি না বা নগণ্য ধরি। অর্থাৎ বিশাল একটা পাত্রের আয়তনের তুলনায় একটা অণুর নিজস্ব আয়তন খুবই নগণ্য ধরা হয়। কারণ গ্যাসীয় অবস্থায় অণুগুলো অনেক দূরে দূরে থাকে। একটা সিঙ্গলি অকুপাইড একটা মলিকুল, তার আয়তনটা খুবই নগণ্য, যার জন্য এটা ধরাই হয় না। কিন্তু বেসিক্যালি তার একটা আয়তন থাকবে, কারণ যখন আমরা ওই গ্যাসটাকে লিকুইফাইড করি, তরল করি, তখন সে যে তরলটা হয় সেখানে একটা আয়তন দখল করে। সো আরেকটা পয়েন্ট আমরা দেখি, আদর্শ গ্যাসের সংজ্ঞাটা আমরা এভাবে দিই যে সমস্ত গ্যাস বয়েল এবং চার্লসের সূত্রকে মেনে চলে, অথবা যে সমস্ত গ্যাস পিভি সমান এনার্জি আদর্শ গ্যাস সমীকরণকে মেনে চলে, তাকে আমরা বলি আদর্শ গ্যাস। কিন্তু বাস্তব গ্যাস এটা মেনে চলে না। তাহলে বয়েল এবং চার্লসের সূত্রকে মেনে চলে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস এটা মেনে চলে না। তা আসলে আমরা একটু দেখি, মূলত আজকে আমাদের টপিক হচ্ছে যে বাস্তব গ্যাস আসলে আদর্শ গ্যাস থেকে যে বিচ্যুত হয় সেটা নিয়ে আলোচনা করা। আর এটার জন্য আগে জানতে হবে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলো কি। তো সেই জন্য এই কথাটা একটু বলা, এটা তো আমাদের আগের পড়া, যেটা নাকি বয়েলের সূত্র। আমরা বয়েলের সূত্র থেকে দেখি চাপ বাড়লে আয়তন কমে যায়, যত আমি চাপ বাড়াবো আয়তন তত কমে যায়, এই জন্য ব্যস্তানুপাতিক। তো এই চিহ্নটা সরিয়ে আমি একটা ধ্রুবক আনলাম কে, তাহলে এটা কি আসলে পিভি সমান কে। এখানে বুঝতেই পারতেছো কে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, যেটা চেঞ্জ হয় না। তাহলে আমি যদি একটা গ্রাফ করি পিভি ভার্সেস পি, অর্থাৎ আমি একটা সিলিন্ডার নিব, সেখানে ধরো প্রাথমিক আয়তন V1, প্রাথমিক চাপ P1 বাইরে থেকে আমি দিব। তো আমি যত চাপ বাড়াবো তত আয়তন কমবে ধীরে ধীরে, যার জন্য পিভি সবসময় ধ্রুবক থাকবে। যেমন ধরো এটা P আর এটা V, এটা K। আমি যদি P1 ধরি এত আর V1 ধরি এত, গুণফল দেখো নাই। আমি যদি P2 চাপকে যদি বাড়ায় দিই, তাহলে আয়তন কি হবে V2, আয়তন কমে যাবে, যাতে গুণফলটা ওই সেম কনস্ট্যান্ট ঠিক থাকে। আমি যদি চাপকে আরো বাড়িয়ে দিই 9 করি, তাহলে আয়তন আরো কমবে, যাতে গুণফলটা কি থাকে, সেম থাকে। অতএব এই দুটো গুণফল সবসময় ধ্রুবক, তার কোনো চেঞ্জ নাই। জাস্ট একটা উদাহরণস্বরূপ, চাপ যতই বাড়াও, যে চাপ এখানে স্কেল আমি যতই বাড়াই, চাপ আয়তনের গুণফল সবসময় ধ্রুবক, একটা ফিক্সড মান। এটা হলো আদর্শ গ্যাসের একটা বৈশিষ্ট্য, সে মেনে চলবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় বিজ্ঞানী অ্যামাগা, উনি যখন এই পরীক্ষাটা করেন বাস্তব গ্যাস নিয়ে, বাস্তব গ্যাস যখন পরীক্ষা করে দেখেন, তখন দেখেন যে এই জায়গায় ধ্রুবক থাকে না। এখানে যে ধ্রুবক থাকবে আদর্শ গ্যাসে, বাস্তব গ্যাসে ধ্রুবক না থেকে সেটা একটু ডেভিয়েশন হয়। কখন এমন হয়,
কখনো এমন হয় এই যে আদর্শ গ্যাস যেটাকে আমি ধরতেছি সবুজ গ্রিন লাইনটা সবসময় ফিক্স থাকবে, সেটা ফিক্স না থেকে বাস্তব গ্যাসে বিচ্যুত হচ্ছে, বিভিন্ন ধরনের বিচ্যুত হয়, এটা উনি পর্যবেক্ষণ করেন, যাকে আমরা বিখ্যাত আমাদের বক্ররেখা হিসেবে চিনি। তো এখন আমরা আলোচনা করব যে কেন এই বিচ্যুত হয়। এই বিচ্যুতিকে বোঝানোর জন্যই একটা টপিককে আনা হয়, সেটা হলো গ্যাস কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, যে যাকে বলা হয় গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক বা গ্যাসের সংকোচনশীলতা। এখানে যদি আমি ধরে নিই যে কোনো বাস্তব গ্যাসের আয়তন ভি আর রিয়েল আর আদর্শ গ্যাসের আয়তন ভি আই আইডিয়াল গ্যাস, তাহলে এই যে অনুপাত, এই অনুপাতটাকেই বলা হয় গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক। এইটার সাহায্যে আমরা এই বিচ্যুতিকে দেখাতে পারি। সো এখানে কিন্তু পি যদি হয় 1 অ্যাটমসফিয়ার আর ভি যদি হয় 22.4 লিটার, তাহলে গুণফলটা 22.4 থাকার কথা সব সময়, কিন্তু সেটা বিচ্যুত হয়ে যায়। সো এই ব্যাপারটা, এই যে বিচ্যুত যে হয়, ডেভিয়েশন যে হয়, কেন হয় সেই জিনিসটাকে বোঝানোর জন্য একটা টার্ম আসবে যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, ডিনোট করা হয়, যার নাম গ্যাস কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক। সো বাস্তব গ্যাস নিয়ে আমি দেখব যে আদর্শ গ্যাসের মতো হয় কিনা। সো এই যদি সেম হয় তাহলে 1 হবে, অর্থাৎ ওই গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আর যদি এটা সেম না হয়, এটা 1 থেকে বড় হতে পারে, 1 থেকে ছোট হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখন ব্যাখ্যা করব কিভাবে এটা হয়। সো আমরা এখন এটা একটু ব্যাখ্যা করে দেখি। তাহলে দেখো, গ্যাসের আদর্শ সমীকরণ থেকে আমরা যেটা দেখি যে এটা পিভি সমান এনআরটি। আমরা যদি এই রাশিটাকে নিচে নিয়ে আসি তাহলে এখানে 1 থাকে, যেমন ধরো x সমান সমান y, আমি যদি y কে নিচে নিয়ে আসি এখানে কিন্তু 0 হবে না, এখানে কিন্তু 1 হবে। সো এখানে যদি 1 হয়, এই যে 1 হলো, এটাকে আমরা z বলতেছি, যাকে আমরা গ্যাস কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর অথবা গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক বা বেসন গুণাঙ্ক বলা যায়। তো ধরে নিলাম m হচ্ছে এখানে 1 মোল, আমি 1 মোল গ্যাস নিলাম, তাহলে সেটা আদর্শ গ্যাসের জন্য vi নাম দিলাম, অবশ্যই এটা 1 হবে, যেহেতু আদর্শ গ্যাস এই সমীকরণকে ফলো করে। কিন্তু বাস্তব গ্যাস যেহেতু ফলো করে না, তাই এটা 1 হবে না। তাই বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমি রিয়েল আর ধরলাম, এটা জেড ধরলাম, তাহলে 2/1 করে আমরা কি পাই, জাস্ট এই ধরনের সমীকরণ। যদি একই তাপমাত্রা এবং চাপের পরীক্ষাটা যদি করা হয় তাহলে পি কাটা যায় আর ধ্রুবক সব কাটা গেলে থাকে আমার এই রাশিটা। সো এটাকে বলা হয় গ্যাস কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, মানে বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের আয়তনের যে রেশিও, সেটা যদি ইকুয়াল হয়ে যায়, তার মানে 1 হয়, তা বোঝায় তার মানে এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করতেছে। আর যদি এটা দেখা যায় যে যদি 1 থেকে ছোট হয়, তাহলে আমরা দেখব যে এটা যদি 1 থেকে ছোট হয় তাহলে বুঝতে হবে যে এটাকে সংকোচনশীল অবস্থায় রাখা হয়েছে, তখন আকর্ষণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আর যদি 1 থেকে বড় হয় তখন বিকর্ষণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সো এটার গ্রাফ এখন আমরা করে দেখব। এখানে আমি y অক্ষে z নিলাম, যেটাকে আমি PV/RT বলতেছি শুরু থেকে। এখানে এটাকে z বলা হয়, and যদি 1 হয় তাহলে এই এতটুকু নিয়ে আমি z যদি y অক্ষে নেই আর x অক্ষে আমি p নিলাম, প্রেসার। সো একটা গ্যাস নিয়ে সেখানে আমি বাহ্যিক চাপ যেটা দিব সেটা p ধরলাম, চাপ প্রয়োগ করা হচ্ছে x অক্ষে, আর PV/RT সেটা আমি মানে গ্যাস সংকোচনশীল গুণাঙ্ককে আমি y অক্ষে রাখলাম। এখন আমরা কি দেখতেছি, সো আদর্শ গ্যাস হিসেবে সেটা 1 হবে সব সময়। সো এখানে 1 বরাবর, এটা হচ্ছে আদর্শ গ্যাস। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে দুই ধরনের চিত্র আমরা পাই। একটার ক্ষেত্রে আমরা দেখি নিচে কমে যাচ্ছে, আবার পরে গিয়ে বেড়ে যাচ্ছে। আর আরেক ধরনের গ্যাস যারা বাস্তব, এই দুইটাই বাস্তব গ্যাস, বি এর এক ধরনের নেচার দেখতেছি, প্রথমে কমে গিয়ে বেড়ে যায়, আর সি যে বাস্তব গ্যাস সেটা সবসময় উপরেই ছিল। সো এই যে ব্যাপার, সেটা কেন হয় এটি পরীক্ষা আসে। সো এখানে দুইটা এরর, देयर আর 2 এরর্স। এখানে যখন 1 থেকে নিচে যায়, এটা z ইজ লেস দেন যখন 1 হয়, তখন বোঝাচ্ছে 1 থেকে ছোট হয়ে যাওয়াটা। ওটা কেন হয়, এখানে মেইনলি যেটা কাজ করে সেটা হলো আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ বল এখানে কাজ করে। আর যখন 1 থেকে বড় হয়ে যায়, মানে এটার জন্য 1 থেকে বড় হয়, এই জায়গাটা বোঝাচ্ছে যে যখন নাকি অণুর আয়তন ত্রুটি হিসেবে বিবেচনা করা হয়। সো এখানে দুইটা ত্রুটি ধরা হয়। প্রথমত নিচে নামলো কেন, কখন 1 থেকে ছোট হয়, এটাকে বলা হয় চাপ ত্রুটি,
যেটা আকর্ষণ মেইনলি কাজ করে, আর কেনটা Z1 থেকে বড় কেনটা উপরে ওঠে ওটাকে বলা হয় আয়তন ত্রুটি। তো আসলে এখন আমরা ব্যাখ্যা দিই যে এই যে চাপ ত্রুটি আর আয়তন ত্রুটি মানে কি, এটা আমরা এখন ব্যাখ্যা দেব। সো একটা সিলিন্ডার ধরো গ্যাসের অণুগুলো রাখা, এখানে ধরো এটা আয়তন, পাত্রের আয়তন, বাহ্যিক চাপ হচ্ছে P। সো আমি যখন প্রথমে গ্রাফ শুরু করব, ধরো আমি একটা গ্রাফ শুরু করলাম, তো প্রথম দিকে গ্যাসীয় অণুগুলো অনেক দূরে দূরে থাকবে, অনেক দূরে দূরে, যাদের মধ্যে কোনো আকর্ষণ হওয়ার কোনো সুযোগ নাই। তখন সেই অবস্থায় যে কোনো বাস্তবের আদর্শ গ্যাসের মধ্যে আচরণ করবে। যখন আমি চাপ দেওয়া শুরু করব, এটা যখন কম্প্রেসড হবে, যখন অণুগুলো কম্প্রেসড হবে, কাছাকাছি আসবে, তখন আস্তে আস্তে ডেভিয়েশন শুরু হবে। সো এই যে ডেভিয়েশনটা কেন হলো সেটা এখন আমরা দেখি। তো ধরো আমরা খেয়াল করি যে এখানে যখন প্রথম দিকে গ্রাফের প্রথম দিকে ধরো এমন ছিল, গ্রাফের ফার্স্ট দিকে এটা আদর্শ গ্যাসের মতোই ছিল, আদর্শ গ্যাসের মতোই ছিল, কারণ এখানে দেখো চাপ অনেক কম, পাত্রের আয়তন অনেক বড়, অণুগুলো অনেক দূরে দূরে ছিল। যখন অণুগুলো অনেক দূরে দূরে ছিল তখন এটাও স্বাধীন ছিল, এটাও স্বাধীন ছিল। তো যার জন্য কি হয়েছে, যার জন্য এই অণুটা পাত্রের দেয়ালে স্বাধীনভাবে চাপ দিচ্ছিল, তাতে কোনো সমস্যা হচ্ছিল না। চাপ আমরা জানি ফোর্স বাই এরিয়া, এই ক্ষেত্রফল যতটুকু চাপ দিবে, যতটুকু বল প্রয়োগ হবে তাকে ক্ষেত্রফলতে ভাগ দিলে আমরা চাপের মানটা পেয়ে যাব। কিন্তু যখন আমরা ধীরে ধীরে গ্রাফের ডান দিকে যেতে থাকবো, ডান দিকে অর্থাৎ চাপ বাড়াতে থাকবো, তখন কি হবে, ধরো এটাকে আমি চাপ দিয়ে কম্প্রেস করে এখানে নিয়ে আসলাম, তখন এই অণুগুলো দূর অণুগুলো কি হবে, কাছাকাছি চলে আসবে, দে উইল কাম ক্লোজ। সো যখন তারা কাছাকাছি আসলো, তখন এই অণুর সাথে এই অণুর দূরত্ব যখন কমে যাবে, তাদের মধ্যে একটা পিছুটান কাজ করবে, যাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। যেহেতু এটা বাস্তব গ্যাস, আমরা জানি আদর্শ গ্যাসে এটা আগেই বলা হয়েছে যে আদর্শ গ্যাসে অণুর মধ্যে কোনো আকর্ষণ নেই বা বিকর্ষণও নেই, কিন্তু বাস্তব গ্যাসে তো অবশ্যই যখন অণুগুলো কাছাকাছি আসবে তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। সো যখন এটা এখানে আকর্ষণ বল ক্রিয়া করবে, যখন পিছুটান কাজ করবে, এই অণুটা যখন এই অণুটা দূরে ছিল তখন সে স্বাধীনভাবে চাপ দিচ্ছিল, যখন এই অণুটা যখন কাছে আসলো তখন তাকে আকর্ষণ করার কারণে এই চাপটা কিন্তু সে আগের মতো আর দিতে পারবে না। অর্থাৎ আমি এখানে একটা যদি ঘুষি দিতে নেই, চাপ দেই, বল প্রয়োগ করি, তাহলে কি যদি আমার হাতকে আটকে দেয় তাহলে কিন্তু আমি সম্পূর্ণ বলটা এখানে দিতে পারবো না, যদি আমার হাতকেও আটকে দেয়। অর্থাৎ এখানে যদি পিছুটান কাজ করে, আন্তরিক আকর্ষণ বলের কারণে এই অণুটা একটা পিছুটান ফিল করবে, যার জন্য যেটা দেয়ালের দিকে থাকবে সে আগের মতো স্বাধীনভাবে চাপটা দিতে পারবে না। যখন সে একা একা ছিল, যখন অণুটা কাছে আসবে, কাছে আসার কারণে আন্তঃআণবিক আকর্ষণ বল সৃষ্টি হওয়ার ফলে এটা পিছুটান কাজ করবে, তখন এই চাপটা কমে যাবে। যদিও আমি এই চাপটা বাড়াচ্ছি, কিন্তু এই চাপ বাড়ালে কি হবে, এই চাপও বাড়ার কথা ছিল, কিন্তু সেই চাপটা কিন্তু বাড়তেছে না। কেন? কারণ বাস্তব গ্যাসে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করতেছে, যার কারণে এখানে পি এর মানটা কি হবে, কমে যাবে। যেহেতু এখানে নির্দিষ্ট তাপমাত্রা আমরা করতেছি টি ধ্রুবক, আর ধ্রুবক, তাহলে পি এর মান যদি কমে যায় তাহলে এটা নিচে নামবে, অর্থাৎ আস্তে আস্তে নিচে নামা শুরু করবে। সো খেয়াল করে দেখো, আমি এটাকে আবার বলতেছি, যখন অণুটা স্বাধীনভাবে ছিল, বড় আয়তনে ছিল, চাপ কম ছিল, তখন এটা স্বাধীনভাবে পাত্রের দেয়ালে চাপ দিচ্ছিল। কিন্তু যখন আমি চাপ বাড়ালাম, অর্থাৎ একটু ডান দিকে গেলাম, তখন কি হবে, অণুগুলো কাছাকাছি আসবে, ঘনীভূত হবে, তখন এই অণু এই অণুকে আকর্ষণ করবে, আকর্ষণের ফলে অণুটি পাত্রের দেয়ালে আগের মতো চাপ এখন দিতে পারবে না, এখানে চাপ কমে যাবে কিছু টানের কারণে। সো পি এর মান যদি কমে যায় তাহলে পিভির গুণফলটাও কমে যাবে। যদি পিভির গুণফল কমে যায় তাহলে এটা নিচে নামতে শুরু করবে, অর্থাৎ নিচে নামতে শুরু করবে। এখন প্রশ্ন হলো, তাহলে যদি আমি চাপ বাড়াতেই থাকি তাহলে এটা নিচে যেতেই থাকবে, অর্থাৎ এটা তো নিচে এভাবে যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু দেখো একটা সার্টেন পিরিয়ড পর কিন্তু এখানে এসে আর নিচে যাচ্ছে না, আর কিন্তু নিচে যাচ্ছে না। কেন যাচ্ছে না একটু খেয়াল করে দেখো, এটা একটা সার্টেন পিরিয়ড এসে থেমে যাবে, এরপর আবার উপরে ওঠা শুরু হবে। কেন? কারণ খেয়াল করে দেখো, অণুগুলো যখন দূরে দূরে ছিল, এটা গ্যাসীয় স্টেটে যখন ছিল, তাদের মধ্যে যখন কাছে আসতেছে আকর্ষণ হচ্ছে, তারা যখন কাছে আসতেছে একটা আকর্ষণ হচ্ছে,
কিন্তু যদি বেশি কাছে চলে আসে তখন কিন্তু আকর্ষণ শেষ হয়ে যাবে, তখন উল্টা বিকর্ষণ শুরু হবে, একটা রেঞ্জ থাকবে। কেননা আমরা এখানে টেম্পারেচার ফিক্সড রেখে দিচ্ছি, তাপমাত্রা কিন্তু এখানে ধ্রুবক। কারণ যদি আকর্ষণ যদি হতেই থাকে তাহলে তো একটা সার্টেন পিরিয়ডে যে এটা তরল হয়ে যাবে, কিন্তু এটা তো তরল হবে না, কারণ আমরা তো তাপমাত্রা আর এখানে কমাচ্ছি না। তাপমাত্রা যেহেতু কমাচ্ছি না, তাপমাত্রা যেহেতু ফিক্সড, তাহলে এটা গ্যাস হিসেবেই থাকবে। তাহলে গ্যাস হিসেবে যদি থাকে তাহলে তো গ্যাসের একটা রেঞ্জ থাকবে আকর্ষণ করার, এর চেয়ে বেশি আকর্ষণ তো সে করতে পারবে না। যদি এর চেয়ে বেশি আকর্ষণ করে তাহলে যদি তরল হইতে হয় তাহলে তো তাপমাত্রা কমাইতে হবে, যেহেতু তাপমাত্রা কমানো হচ্ছে না তার মানে অণুগুলো আকর্ষণ হবে একটা রেঞ্জ পর্যন্ত, এর চেয়ে বেশি আর আকর্ষণ হওয়া সম্ভব না, কারণ সে গ্যাসীয় স্টেটে আছে। আর যখন আকর্ষণ হবে না তখন উল্টা বিকর্ষণ হবে, কারণ তুমি এটা চাপাইতে পারবে না। ধরো একটা পিস্টন এখানে ছিল, ফাঁকা বাতাস, তুমি চাপ দিয়ে পুরোপুরি কখনো মিশাতে পারবে না, এটা বাউন্স করবে, ব্যাক বাউন্স করবে। তো সেই ক্ষেত্রে এই যে অণুগুলো কাছাকাছি আসতেছে, দূরে ছিল, যখন কাছাকাছি আসে তখন আকর্ষণ হতে থাকবে, যদি বেশি কাছে চলে আসে তখন কিন্তু এখানে আকর্ষণ হবে না, কারণ তাদের মধ্যে একটা মিনিমাম রেঞ্জ থাকবে, যেহেতু তারা গ্যাসীয় স্টেটে, তাপমাত্রা ফিক্স। তাপমাত্রা যদি কমানো হয় তখন এটা আকর্ষণ নতুন ভাবে সৃষ্টি হয়ে ঘনীভূত তরল হতো, কিন্তু যেহেতু আমরা তাপমাত্রা কমাবো না, যার জন্য এটা গ্যাসীয় স্টেটই থাকবে, তাই আকর্ষণের কি থাকবে, ন্যূনতম রেঞ্জ থাকবে, এর চেয়ে বেশি আকর্ষণ সম্ভব না। যেমন আমি যদি বলি যে রাস্তায় একজনের সাথে দেখা হলো, সালাম বিনিময় করলাম, তার সাথে আমার আকর্ষণ হলো, বন্ধুত্ব করলাম, চা খাওয়ালাম, এতটুকু। দূরের একজন আসলো, তাকে আমি খাতির করে চা খাওয়ালাম, এতটুকু। কিন্তু এত বেশি আকর্ষণ করব না যে সে আমার সাথে সারাদিন লেগে থাকবে, আমার সাথে উঠা বসা করবে, তাহলে তো আমি বিরক্ত হয়ে যাব, তখন তাকে আমি আরো তিরস্কার করব। যেহেতু সে আমার রক্তের ভাই না, কথার কথা রক্তের ভাই না, রাস্তার একজন ভাই, তাকে তো আমি রক্তের ভাই বানাই ফেলতে পারতেছি না। তার মানে তাপমাত্রা যেহেতু কমাইতে পারতেছি না ফিক্স, অতএব এখানে কি হবে না, এখানে এটা যেহেতু লিকুইড হবে না, তাই অণুগুলোর মধ্যে আকর্ষণের রেঞ্জ থাকবে, এর চেয়ে বেশি আকর্ষণ সম্ভব না। তখন কি হবে, তখন একটা পর্যায়ে গিয়ে আকর্ষণ, ধর এখানে আকর্ষণ বাড়তে 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 এখানে এসে আকর্ষণ শেষ, অতএব এখানে আর নতুন করে আকর্ষণ এখানে হচ্ছে না। যদি আকর্ষণ না হয় তাহলে কি হবে, বিকর্ষণ হবে, তখন তারা দূরে সরে যেতে চায়। এখন এখানে একটা প্রশ্ন হলো যে তাহলে যদি আর আকর্ষণ সৃষ্টি না হয় তাহলে তো পি এর মান আর কমবে না, এই যে পিটা আর কমবে না। তখন তুমি বলতে পারো যে স্যার যদি আর পি না কমে তাহলে তো এটা এমন হওয়ার কথা ছিল, ধ্রুবক থাকবে, ধ্রুবক থাকার কথা। কারণ আমরা একটু আগে দেখেছি যে চাপ বাড়লে আয়তন কমে, এটা ধ্রুবক থাকবে। চাপ যত বাড়াবো আয়তন তত কমবে, ধ্রুবক থাকবে যেহেতু। তাহলে তো এটা একটা সার্টেন পিরিয়ড পর আসার পর, যেহেতু আর চাপ বাড়ানোর পর নতুন করে অণুর মধ্যে আকর্ষণ সৃষ্টি হচ্ছে না, তাই সে নতুন করে আকর্ষণ যেহেতু সৃষ্টি হচ্ছে না, তাই সে এখন আর চাপ কমবে না, যে কারণে চাপ কমে গেছিল। তাহলে পি এর মান যদি এখন আর না কমে তাহলে তো আমি বাহ্যিক চাপ প্রয়োগ করলে এই চাপ তো আবার বেড়ে যাওয়ার কথা। আয়তন যেহেতু কমতেছে, চাপ বাড়তেছে, আয়তন কমতেছে, চাপ বাড়তেছে, আয়তন কমতেছে। এই যে চাপ এখানে কম ছিল, এখানে আয়তন বেশি ছিল, চাপ বাড়তেছে, আয়তন কমতেছে, তাহলে তো এই জায়গা থেকে আবার ধ্রুবক হওয়ার কথা ছিল, এই যে ভাবে। কিন্তু এটা ধ্রুবক না হয়ে কেন উপরে উঠলো? সো এই উপরে ওঠার যে ত্রুটিটা, তাকে আমরা নাম দিয়েছে আয়তন ত্রুটি, ভলিউম এরর। সো এই ফার্স্ট এররটা কি ছিল? চাপ ত্রুটি, যেটার মধ্যে কি ছিল যে অণুগুলো পাত্রে দিলে যে চাপ দিচ্ছিল স্বাধীনভাবে, সেখানে আমি যদি বাহ্যিক চাপ বাড়াই, মানে এক্স অক্ষের সামনের দিকে যাই, তাহলে অণুগুলো কাছাকাছি আসে, কাছাকাছি আসলে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে তারা এই চাপটা কমায় দেয়। এই চাপটা কমে গেলে পি এর মান কমে যায়, আর পি এর মান কমে গেলে গ্রাফটা নিচে চলে আসে। কিন্তু একটা রেঞ্জ যাওয়ার পর, সার্টেন পিরিয়ড পর, এখানে নতুন করে আর আকর্ষণ সৃষ্টি হবে না, যার ফলে এটা আর নিচে নামবে না। এটা ছিল চাপ ত্রুটি। এবার আমরা ব্যাখ্যা দিব কেন এটা উপরে উঠলো, সেটাকে বলা হয় আয়তন ত্রুটি। সো এবার দেখে আমরা আয়তন ত্রুটিটা কি। খেয়াল করে দেখো যে আমরা ধরলাম পাত্রের আয়তন ছিল ভি, এই আয়তনটা পুরো গ্যাসটা দখল করে, যার জন্য আমরা বলি গ্যাসের আয়তন ভি। কিন্তু জিনিস খেয়াল করে দেখো যে এই যে পাত্র আয়তন ভি, এই গ্যাসটাও আমি একটু বড় করে আঁকলাম, সে
পুরো ভি আয়তন কিন্তু ঘোরাফেরা করতে পারবে না, কারণ এই অণুটার একটা নিজস্ব আয়তন আছে। ধরে নেই তার ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে এটা হচ্ছে তার আয়তন 4/3 পাই r কিউব। তো এটা যদি একটা আয়তন থাকে, পুরো পাত্রের আয়তনের তুলনায় এই আয়তনটা এতটাই নগণ্য, এতটাই ছোট যে আমরা এটাকে আদর্শ গ্যাসের জন্য আমরা এই আয়তনটা মানে একটা অণুর আয়তনকে আমরা গণায় ধরি না বা নগণ্য বলে থাকি, ইটস নট সিগনিফিকেন্ট। সো এটাকে আমরা গণায় ধরি না, কিন্তু অ্যাকচুয়ালি এই আয়তনটা সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ হয়ে যায় কখন। আমরা খেয়াল করে দেখি, যদি এই অণুটার কথা ভাবি, সে পুরো ভি কিন্তু ঘুরতে পারবে না, কারণ এই অণুটা কখনো এই অণুর ভিতরে ঢুকতে পারবে না, এই অণুটা কখনো এই অণুটার ভিতরে ঢুকতে পারবে না। আমরা যদি সবগুলি গ্যাসীয় অণুটাকে চাপালে ধরো একটা আয়তন দখল হয়, সো এই অণুটা মূলত এতটুকু জায়গায় সে ঘুরতে পারবে, এই আয়তনটা কিন্তু হয়। অতএব এই আয়তনটা একেবারে নগণ্য বলা যাচ্ছে না। কোন ক্ষেত্রে? যখন প্রচন্ড চাপে পিষ্ট করা হয় গ্যাসকে। সো পেশল গুণাকে যখন চাপানো হয় তখন কি হয়? তখন এই ভিটা বেড়ে যায়, যার জন্য এটা উপরের দিকে উঠতে থাকে। কারণ ভিটা যখন বেড়ে যাবে গুণফল বড় হবে, আর গুণফল বড় হলে এটা নিচ থেকে উপরে উঠতে থাকবে। তাহলে কেন চাপ বাড়ার সাথে সাথে এই ভিটা বেড়ে যায় কেন সেটা একটু খেয়াল করো। আমরা দেখতেছিলাম সূত্রে, যত তুমি চাপ বাড়াচ্ছ তত কিন্তু আয়তন কমতেছে। একটা সময় যে কিন্তু আয়তন আর কমবে না, বরং আয়তনটা বেড়ে যাবে। কখন সেটা খেয়াল করো। প্রচন্ড চাপে যখন অণুগুলো অনেক কনডেন্সড হবে, অনেক ঘন হবে, তখন ধরো এই অণুটা একটা অণু, তার একটা জায়গা লাগবে, যেহেতু সে গ্যাসের স্টেটে, সে যে কম্পন হয় ওই কম্পনের জন্য সে একটা নিজস্ব জায়গা লাগবে তার। আমি যদি এভাবে দেখি যে ধরো গ্যাসগুলো এভাবে 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 ছিল, একটা পাত্র এভাবে ছিল, আমি এদেরকে চাপাই, তাহলে চাপালে যে জিনিসটা তো এমন হবে না, এমন তার হচ্ছে না, এইভাবে তার চাপবে না, কারণ তারা গ্যাসের স্টেট, তারা কিন্তু সলিডে না। যেহেতু তারা সলিড স্টেটে না, তাহলে আমি তো একে চাপে পুরোপুরি মিলাই ফেলতে পারবো না, একটা অন্য আরেকটার ভিতরে ঢুকেও যাবে না। তার তো একটা সার্টিন জায়গা লাগবে, এর একটা সার্টিন স্পেয়ার একটা জায়গা লাগবে, এটা একটা সার্টিন স্পেয়ার লাগবে, একটা জায়গা লাগবে, এভাবে একটা জায়গা লাগবে। অ্যাটলিস্ট তার এই জায়গাটা তার থাকতেই হবে, পুরোপুরি চেপে যাওয়া সম্ভব না। তখন কি হবে? যেই হারে আমি চাপ দিচ্ছি, যে হারে আমি চাপ বাড়াচ্ছি, ওই হারে আয়তন কমার কথা, কিন্তু এরপরে গিয়ে কিন্তু আর কমতেছে না, কারণ একটা নির্দিষ্ট পর্যায়ে আর চাপ দেন। আমি চাপ বাড়াবো কিন্তু আয়তন আর ওই হারে কমার কথা, ওই হারে কমলো না। তো কি হবে? উল্টা আরো বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? খেয়াল করে দেখো, আমরা যদি একটু এভাবে দেখি, যে দুইটা যদি সর্বোচ্চ কাছে আসে, এটাকে আমি একটা ধরলাম, আরেকটা তার সর্বোচ্চ এই টাচে আসতে পারবে, এটার ভিতরে তো ঢুকতে পারবে না, অরবিটাল ভেঙে ফেটে নিউক্লিয়াসের ভিতর তার অণুটা ঢুকতে পারবে না। সো ধরে নিলাম এই অণুটার সাথে এই অণুটার সর্বোচ্চ সংস্পর্শ এখানে হতে পারে, যদি আমি চাপ দিই, কিন্তু এটা আবার সরে যাবে। তাহলে এই সর্বোচ্চ সংকোচনশীল অবস্থায় যদি তার এই অণুটার কথা ধরি, যে এই অণুটার সংস্পর্শে অণুটা এভাবে আসতে পারে, অথবা এটা এভাবে আসতে পারে, অথবা এটা এভাবে আসতে পারে, অথবা এটা এইভাবে আসতে পারে। সো চতুর্দিকে এই অণুটার চতুর্দিকে এই অণুটা এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, অথবা এভাবে আসতে পারে। তার মানে তার এই জায়গাটুকু অন্তত লাগবে। সো এই দুইটা অণু মিলে কতটুকু জায়গা দখল করবে? একটা সার্কেল হয়, সো এই পরিমাণ জায়গা তার থাকতেই হবে। সেই ক্ষেত্রে এই দুই অণু মিলে, সেটা এভাবে হোক বা এভাবে হোক বা এভাবে হোক বা এভাবে হোক, এই দুই অণু মিলে কতটুকু জায়গা দখল করে? এই গোলকটা বরাবর। সো এই গোলকের আয়তন কত হবে? ফার্স্টে দেখো এই গোলকটার, এটার আয়তন কত হবে? আমরা এই অণুটার আয়তন বের করি, সেই ক্ষেত্রে 4/3 পাই আর কিউব ধরে নিলাম, এটা হলো আমাদের একটি অণুর আয়তন। তাহলে যদি আমি এই গোলক, এই পুরাটার কথা ভাবি, এটা কিন্তু 2r হচ্ছে পুরাটা। যদি এই গোলকটাকে আমি ভাবি, তাহলে এটার ব্যাসার্ধ হবে এই r আর এই r যোগফল 2r। তাহলে এই গোলকটার আয়তন কত হবে? এই গোলকটার আয়তন হবে 4/3 পাই 2r কিউব। যেহেতু এখন এই গোলকটার ব্যাসার্ধ 2r, অতএব এটার রেজাল্টটা আমরা কত পাই? 8 4/3 পাই r কিউব। যেহেতু 2 কিউব করলে 8 হয়ে যায়, আমি 8 কে সামনে রাখলাম, আর 4/3 পাই r কিউব যা আছে তাই থাকবে।
তাহলে আমি বলতে পারি এটা ছিল ভি, প্রথম অণুটার আয়তন, যে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। সো আমি বলতে পারি 8 ইনটু ভি। যেহেতু এখানে দুইটা অণু মিলে এই গোলকটা দখল করবে, অর্থাৎ একটি অণু মিলে দখল করবে কত, 4v। অতএব সর্বোচ্চ পেষণ অবস্থায় একটা অণু প্রতি যে আয়তনটা হয় সেই অণুটা সর্বোচ্চ পেষণ অবস্থায় 4 গুণ বেড়ে যায়, 4 গুণ বেড়ে যায়। যখন তোমার চাপ বাড়তে থাকবে সেখানে আয়তন কমার কথা ছিল, কিন্তু একবারে সর্বোচ্চ চাপে অণুগুলো যখন অনেক কাছে আসবে, এর চেয়ে বেশি চাপানো সম্ভব না, তখন কিন্তু অণুটার সংকোচন হবে না। তখন এই একটা আর এই দুইটা, অথবা এই একটা অণু যে জায়গা দখল করবে 4 গুণ জায়গা দখল করবে, তখন ভি এর মান কি হয়, বেড়ে যায়। আর যখন ভি এর মান বেড়ে যায় তখন এটা উপরে উঠে যায়। সো এই দুটা ত্রুটি আমরা দেখলাম, চাপ ত্রুটি যেখানে আকর্ষণ মেইন ফ্যাক্টর, আর এটা হচ্ছে আয়তন ত্রুটি, যখন 1 থেকে বড় সেখানে এটা হলো বিকর্ষণ হয়, সেখানে আণবিক আয়তনটাকে গণায় ধরতে হয়। আর এই যে সি যে গ্যাসটা, সেটা হলো ওই ধরনের গ্যাসের জন্য যাদের আণবিক ভর অনেক কম, যাদের আন্তঃআণবিক আকর্ষণ বল পারলে প্রায় নাই বললেই চলে, অর্থাৎ সেখানে এই সি গ্যাস দ্বারা তাদের অনেক হালকা হওয়ায়, ভর কম হওয়ায় আন্তঃআণবিক আকর্ষণ বল একেবারেই নেই। যেহেতু নেই তাই এটা নিচে নামবে না, তারা শুধু উপরেই থাকবে, আয়তন ত্রুটিটাই তারা দেখাবে। এই ছিল আমাদের ডেভিয়েশন বাস্তব গ্যাসের আদর্শ গ্যাস থেকে। তার দুইটা কারণ আমরা দেখলাম, একটা হচ্ছে চাপ ত্রুটি নিচে নামা, আর একটা হচ্ছে আয়তন ত্রুটি উপরে ওঠা। একটা কোশ্চেন দেখি যে একটি গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, তাহলে এটা আমরা বলতে পারি যে বাস্তব গ্যাসও আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। সেটা কখন, কোন শর্তে? সেটা হচ্ছে যে আমরা দেখতেছি যদি একটা গ্যাস নিয়ে আমরা গবেষণা করি, যেমন নাইট্রোজেন, সেটার বিভিন্ন টেম্পারেচার যদি আমরা দেখি, গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক হচ্ছে PV/RT। সো একটা নির্দিষ্ট তাপমাত্রা যেটা হয়, সেটা আমরা তাপমাত্রা যদি অনেক বাড়াই, ধরো -100 ডিগ্রি, যেটা এমন হয়, তাপমাত্রা যদি অনেক কমিয়ে দিই, তাপমাত্রা কমালে অণুগুলো ছোট কমে যায়, ফ্রিজ হতে শুরু করে। যদি চাপ অনেক বাড়াই দিই, তাপমাত্রা অনেক কমাই দিই, আর চাপ যদি আমরা অনেক বাড়াই দিই, তাহলে অণুগুলো চাপ বাড়ানোর কারণে কাছাকাছি আসবে, আর তাপমাত্রা কমালে তারা কি হবে, কনডেন্স হয়ে স্টেট চেঞ্জ করতে থাকবে। সেই ক্ষেত্রে অণুগুলো ঘনীভূত হয়ে যাবে, তখন এটার বিচ্যুতি অনেক বেশি হবে। আমরা যদি আস্তে আস্তে তাপমাত্রা বাড়াইতে থাকি, আস্তে আস্তে চাপ যদি কমাইতে থাকি, অর্থাৎ একটা বদ্ধ জায়গা অণুগুলো চাপানো ছিল, আমি যদি এটাকে করতে থাকি, চাপ যদি সরিয়ে দিই তাহলে অণুগুলি সরে যাবে। তো যদি খেয়াল করো, চাপ যদি কমিয়ে দিই, অণুগুলো দূরে দূরে ছোটাছুটি করবে, তার জন্য জায়গা আন্তঃআণবিক আকর্ষণ আর সুযোগ আর হচ্ছে না, আর তাপমাত্রা যদি বাড়াই দিই সে আরো দৌড়াদৌড়ি করবে। তো ওই অবস্থায় এই অণুটার সারাউন্ডিংসে কোনো অণু আসতেছে না, তখন কিন্তু সে অনেকটাই স্বাধীন, তখন তার আচরণটা অনেকটা কার মতো হবে, আদর্শ গ্যাসের মতো। কখন? উচ্চ তাপমাত্রায়, অর্থাৎ উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে চাপমুক্ত অণুগুলো ছোটাছুটি করবে, এবং তাপমাত্রা বাড়িয়ে দিলে আরো ছোটাছুটি করবে, তাদের মধ্যে আকর্ষণ একেবারেই হবে না, তখন তার আচরণটা হবে আদর্শ গ্যাসের মতো। তো দেখা গেছে যদি আমি প্রায় এমন করি 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা প্রায় আদর্শ গ্যাসের কাছাকাছি মতো আচরণ করতে থাকে, অর্থাৎ ডেভিয়েশনটা অনেক কমে যায়। সো এটাকে বলা হয় বয়েল টেম্পারেচার। এটার নাম দেওয়া হয়েছে বয়েল টেম্পারেচার, যে তাপমাত্রায় একটি গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে, সেটাই হলো বয়েল টেম্পারেচার। ওই শর্তেই একটি গ্যাস, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সো আমরা এখন দেখব যে আদর্শ গ্যাসের যে সমীকরণ PV = nRT, সো বাস্তব গ্যাসের সমীকরণ তাহলে কি হবে, যাকে বলা হয় ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। সো বাস্তব গ্যাস সম্বন্ধের সমীকরণ হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, যেটা আমরা চিনি সেটা হচ্ছে এইটা। তো এখন প্রশ্নটা কিভাবে হয়, সো খেয়াল করে দেখো, এইখানে এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। সো এটা আমি ধরে দুটো টার্ম জাস্ট বোঝার জন্য বলতেছি, 3 × 4 = 12। এখন যদি ধরে নিই এটা P আমাদের আদর্শ গ্যাস, এটা V আমাদের আদর্শ গ্যাস, তাহলে এটা গুণফল হচ্ছে এত। কিন্তু আমরা দেখলাম বাস্তব গ্যাসে কি হয়, বাস্তব গ্যাসে বিচ্যুত হয়, P কমে যায়। সো P কমে গিয়ে ধরো 2 হয়ে গেল। আবার বাস্তব গ্যাসের আয়তনটা বেড়ে যায়, এটা আমরা দেখছিলাম এর আগে।
সো বাস্তব গ্যাসের আয়তনটা যখন বেড়ে যায় তখন আমাদের গুণফলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি গুণফলটা একই রাখতে চাই, যদি 12b রাখতে চাই, তাহলে আমি কি করব, কথার কথা বোঝানোর জন্য বলতেছি, 2 এর সাথে আমি জাস্ট 1 যোগ করব আর এখান থেকে 1 বিয়োগ করব, তাহলে সেই 12 ফিরে আসবে। ঠিক একইভাবে আদর্শ গ্যাস সমীকরণের যে এনআরটি, যদি বাস্তব গ্যাসের আমি সেই এনআরটি ঠিক রাখতে চাই, তাহলে এখানে যেমন যোগ করা হয়, তেমন কিছু একটা বিষয় এটার চাপের সাথে, বাস্তব গ্যাসের চাপের সাথে একটা টার্ম যোগ করতে হবে। হ্যাঁ, আর এখানে যে আয়তনটা কমে গেছিল, মানে বেড়ে গেছিল, সেটাকে কমাতে হবে। তো এখান থেকে কমিয়ে চাপ যে কমে যায়, বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ যে কমে যায়, চাপ ত্রুটির কারণে অণুগুলো চাপ দিচ্ছিল, কিন্তু বাস্তব গ্যাসে আকর্ষণ হয় বলে, পিছু টান হয় বলে এই চাপটা কমে যায়, যার জন্য আমরা সেটাকে যোগ দিই। পিছু টানের জন্য ধরলাম পিছু টান হচ্ছে PA, আন্তরিক আকর্ষণ বলের কারণে যে পিছে একটা টান কাজ করতেছে, একটা চাপ, সেই চাপটাকে আমি PA নাম দিলাম। পিছু টানটাকে আন্তরিক আকর্ষণ বল জনিত পিছন দিকে যে চাপটা, এই চাপটাকে আমি PA নাম দিলাম। সো এই PA-টা আমি এটা যোগ করে দিলাম, আর যে আয়তনটা বেড়ে গেছিল সেখান থেকে এটা বিয়োগ করে দিলাম, তাহলে এটা আমি পাই। তার সঙ্গে ব্যাখ্যা দিই যে এই রাশিটা কিভাবে আসছে। সো খেয়াল করে দেখো যে এখানে অণুর ঘনত্ব যত বাড়বে, যদি বেশি ঘন হয় তাহলে আকর্ষণটা কি হবে, বেশি হবে, চতুর্দিকে আকর্ষণটা বেশি হবে। স্পেশালি যারা নাকি দেয়ালের দিকে থাকবে, মাঝখানের গুলার সব দিকে সমানটা, সেটার কোনো সমস্যা নেই, কিন্তু যেটা দেয়ালের দিকে থাকবে সেখানে কি হয়, সে অণুটার পিছনে কোহেসিভ ফোর্স কাজ করতেছে, সংশক্তি বল, মানে তারই অণুগুলো তাকে টানতেছে চতুর্দিক থেকে। তখন এই টানটাকে আমি নাম দিলাম পিছু টান, আর এই পিছু টানটা প্রেসার হিসেবে প্রকাশ করলাম PA। এটা আমরা জানি যে এই পিছু টানটা ঘনত্বের বর্গের সমানুপাতিক, যত ঘনত্ব বাড়বে সেই পিছু টানটা তত বাড়বে। সেটা হলো রিলেশনটা হচ্ছে গ্যাসের ঘনত্বের, গ্যাসের ঘনত্ব যত বাড়বে তত পিছু টান বাড়বে, মানে পিছনের প্রেসারটা বাড়বে। সেই রিলেশনটা হচ্ছে ঘনত্বের বর্গের সমানুপাতিক। আবার আমরা জানি ঘনত্ব যে টার্ম, সেটা মোল পার লিটার ঘনমাত্রার সমানুপাতিক, সেম জিনিস বলা যায়। তাহলে এটা জায়গায় আমি যদি এটাকে বসাই তাহলে স্কয়ার হয়ে গেল। তাহলে এই সমান চিহ্ন উঠিয়ে আমি সমান চিহ্ন আনবো, একটা ধ্রুবক আনলাম যাকে বলা হয় ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট বা আকর্ষণ ধ্রুবক। সো এই আকর্ষণ জনিত কারণে যে পিছনের চাপটা তৈরি হয় সেই মান হচ্ছে এটা। যে কারণে এই পিছু টানার কারণে এটা নিচে নেমে গেছিল, সেটা যদি আমি এখানে যোগ করে দিই তাহলে এটা কি হয়, আদর্শ গ্যাসের চাপের সমান হচ্ছে। সো P ideal সমান P real প্লাস AN স্কয়ার বাই V স্কয়ার। এটা সমান হলো, মানে 2 হয়ে গেছিল 3 থেকে, তার সাথে 1 যোগ দিলাম যাতে আবার 3 হয়। সো আদর্শ গ্যাসের চাপ একটু বেশি ধরা হয়, বাস্তব গ্যাসে পিছু টানার কারণে কমে গেছিল। সেই পিছু টানটা কেন হয়, আন্তরিক আকর্ষণের কারণে। সেই আন্তরিক আকর্ষণ বলের কারণে যে পিছু টান, সেটা যদি আমরা বের করি তাহলে এই টানটা যোগ করে দিলেই আদর্শ গ্যাসের চাপের সমান হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের এই টানটা, যেটাকে আমরা কারেকশন বললাম চাপের ক্ষেত্রে। এবার আসলে আয়তনের ক্ষেত্রে আমরা যদি বলি যে সেই ক্ষেত্রে আয়তনের কারেকশন কিভাবে হবে, আমরা দেখছিলাম এর আগের মানে এতে আমরা লেকচারে দেখলাম যে আয়তনটা যদি Vm হয় সেটা ফাইনালি 4 গুণ বেড়ে যায় সর্বোচ্চ সংকোচনশীল অবস্থায়। তাহলে এটা কার্যকরী আয়তনকে যদি B ধরি, অর্থাৎ 1 মোল বাস্তব গ্যাসের আয়তন, যেটা মূল তার নিজস্ব আণবিক আয়তন, গ্যাসের নিজস্ব আয়তন যদি B লিটার হয়, তাহলে গ্যাসের যদি 1 মোল হয়, যে কোনো 1 মোল যদি হয়, তাহলে আয়তন হবে, গ্যাসের নিজস্ব আয়তন হবে এত LB লিটার। অর্থাৎ এখানে বিটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরতে পারি। বাস্তব গ্যাসের 1 মোলের যে আয়তন, যেটা তার কার্যকরী আয়তন, নিজস্ব আয়তন, সেটাকে আমি B লিটার ধরলাম, এটা একটা ধ্রুবক ধরা যায়। সো সেই ক্ষেত্রে 1 মোল গ্যাসের আয়তন হবে LB। তাই যে কারণে এই আয়তনের জন্য উপরে উঠে গেছিল, আমরা আয়তন থেকে সেই টার্মটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা এনআরটি হয়ে গেল। এখন এখানে দুইটা পার্ট আসছে, দুইটা ধ্রুবক আসছে, তাকে বলা হয় ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট বলা হয়, A এবং B। তারপর A হচ্ছে আকর্ষণ ধ্রুবক আর B হচ্ছে আয়তন ধ্রুবক।
সো এই ক্ষেত্রে এটার একক কি, যেহেতু আমরা প্রেসার দেখলাম পি এ সমান সমান এ এন বাই ভি হোল স্কয়ার, এটার একক যদি আমরা পেতে চাই তাহলে খেয়াল করে দেখো, আমরা এটা ওই পাশে যদি নিয়ে যাই, আমরা যদি চাপের একক কি অ্যাটমোস্ফিয়ার, মোল স্কয়ার হবে, আর আয়তন যদি মিটার হয় স্কয়ার হবে। সো আমি যদি ব্যাস পুরোটাই দিই তাহলে আমার এটা হচ্ছে আমাদের আকর্ষণ ধ্রুবক এর একক। জাস্ট আমরা এককটা বের করলাম। সো এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যেই গ্যাসের আকর্ষণ যত বেশি তার ধ্রুবক এর মান তত বেশি হবে। ধরো একই গ্যাস, সেখানে একটা ধরো এমন, আরেকটা ধরো এমন, আরেকটা ধরো এমন, এই ক্ষেত্রে এখানে যেটা এ ধ্রুবক A1 ধরলাম, এখানে A2 ধরলাম, এখানে A3 ধরলাম। সো অবশ্যই A3 হবে বড় A2, অর্থাৎ যত বেশি আকর্ষণ হবে এর মান তত বেশি হবে, এর মান তত বড় হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এইভাবে যে অণুর যেখানে ভ্যান ডার ওয়ালের কথাটা আসছে, জাস্ট স্মৃতিচারণ করো ফার্স্ট পার্ট থার্ড চ্যাপ্টার ভ্যান ডার ওয়াল ফোর্স যেখানে আমরা পড়ছিলাম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই দুটো গ্যাস ছিল, এটা লিকুইড ছিল, এটা সলিড ছিল। কেন? এর আণবিক ভর বেশি। আণবিক ভর যত বড় হবে, আকার যত বড় হবে, তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটাও তত বেশি হবে। সো আকার যত বড় হবে, আন্তঃআণবিক আকর্ষণ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে, আর এটা যত বেশি হবে এ কনস্ট্যান্ট তত বেশি হবে। সো যার যত বেশি আকর্ষণ তার তত বেশি নিচে নামবে, সেটা তত বেশি পোলারিটি ধর্ম দেখাবে বা আণবিক ভর বৃদ্ধি। যেমন ক্লোরিনের আণবিক ভর প্রায় 71 গ্রাম, দেখা যায় এই ধ্রুবকটা প্রায় 6 সমান। আবার অ্যামোনিয়া, সেখানে ডাইপোল মোমেন্ট হয়, সেটা প্রায় 4 বা তার সামথিং লাইক দ্যাট। তো এইভাবে পোলারিটি বা আণবিক ভর এই সমস্ত ফ্যাক্টরগুলির কারণে এটা আকর্ষণটা বেড়ে যায়। সো যার আকর্ষণ একেবারেই নেই সেটা উপরে থাকবে। এটা হলো এ ধ্রুবকের কিছু পড়াশোনা আমরা দেখলাম। আর বি ধ্রুবক যেটা, সেটার এককটা তাহলে কি দাঁড়ায়? সেটার এককটা দাঁড়াবে এমন, যেহেতু আমরা দেখলাম 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে বি লিটার, তাহলে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে n ইনটু বি। সো এই ক্ষেত্রে তাহলে এটা হবে লিটার, শুধু না, যেহেতু 1 মোল এজন্য পার মোল। আমি যদি উল্টা করে বলি 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে nb লিটার, অর্থাৎ 1 মোলের আয়তন কত? অর্থাৎ এটা হবে লিটার পার মোল অথবা লিটার পার মোল। এটা হচ্ছে বি ধ্রুবকের একক, যেখানে এটাকে আয়তন ধ্রুবক বলা হয়। সো এ আর বি এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। সো এই ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা, এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, সেখানে আমরা এটার অর্থগুলি ব্যাখ্যা করলাম, এককের তাৎপর্য দেখলাম। আর সেই ক্ষেত্রে অনেক সময় পরীক্ষায় আসে যে 32 গ্রাম অক্সিজেন, 32 গ্রাম অক্সিজেন বলতে আমরা কি বুঝি? 1 মোল অক্সিজেন। সো 1 মোল অক্সিজেনের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি হবে? P প্লাস, যেহেতু এখানে n এর মান কত? n এর মান এখানে আমরা জানি W/m। সো এখানে W কত? 32, মলিকুলার মাস 32। সো এখানে 1, n এর মান যদি 1 মোল হয় তাহলে আমরা বলতে পারি A/v স্কয়ার, n এর মান যেহেতু 1, v - b RT। এভাবে কিন্তু পরীক্ষায় আসে, বিভিন্ন মোলে আসে, তখন আমরা n এর মানটা মোলে কনভার্ট করে দেব, মোলে রূপান্তর করে দেখাবো। আর যে সমস্ত গ্যাসের আকর্ষণ একেবারেই নাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে, যেমন ধরো হাইড্রোজেন, হিলিয়াম, এদের আণবিক ভর এতই কম যে তাদের মধ্যে আকর্ষণ হয় না। তাদের আকর্ষণ হয় না বিধায় খুবই টাফ একটা ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা এটাকে চাপ ত্রুটি হিসেবে দেখাই না, সেটা শুধু উপরেই থেকে থাকে। সেই ক্ষেত্রে শুধু আয়তন ত্রুটি আমরা দেখাতে পারি nb = nRT। তো যদি n 1 মোল হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অনেক সময় এইভাবে দেখায় পরীক্ষায়। এই ধরনের সমীকরণগুলো হচ্ছে সেই সমস্ত গ্যাসীয় অণু যাদের আণবিক ভর অনেক কম, আকর্ষণ অনেক কম।